স্বৈরাচার শাসক পতন হয়েছে অথবা তিনি পালিয়েছেন ব্যক্তি একজন, কাজের 1% কাজ হয়েছে স্বৈরাচার পালানোর মাধ্যমে, কিন্তু বাকি 99% কাজ করার জন্য আমাদের যে আগের ঐক্য দরকার, আগের যে শক্তি দরকার, আমরা কিন্তু সেটা ভুলে গেছি। আমরা মনে করেছি শাসক পালিয়েছে মানে বাকিটা আমার, মাঠ খালি। তা না। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাস্তবতায় আমরা দেখছি এখন সরকার, ছাত্ররা এবং রাজনৈতিক দলগুলো ত্রিমুখী অবস্থানে আছে এই তিনটা দল, এবং ৩৬শে জুলাই যে আকাঙ্ক্ষায় হয়েছে, আপনার কি মনে হয় সেই আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটছে? এবং কেউ কেউ মনে করেন যে বিপ্লব বেহাত হয়ে যাচ্ছে। আপনার কি মনে হয়? প্রথম কথা হচ্ছে ২৪ সালের যে গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানের বর্তমান আকাঙ্ক্ষা বা অভিপ্রায় নিয়ে বলতে গেলে আমাদেরকে আসলে অবশ্যই পুরনো অর্থাৎ পেছনের যে দুটি গণ অভ্যুত্থান ৬৯ এবং ৯০, এই দুটি গণ অভ্যুত্থানের পরে কি হয়েছিল, কি প্রতিশ্রুতি ছিল, ওগুলোর প্রতি যদি ইতিহাসের পাতায় আমরা নজর রাখি তাহলে আমাদের এই সময়টাকে বুঝতে একটু সহায়ক হবে। একটু তথ্য জানাই, ৬৯-এ যে গণ অভ্যুত্থান হয়েছিল সেই গণ অভ্যুত্থানে কিন্তু আমরা সেই গণ অভ্যুত্থানের ফসল হিসাবে আমরা স্বাধিকার এবং সার্বভৌমত্বের একটি রাষ্ট্র পেয়েছিলাম। ৯০-এ আমাদের যে গণ অভ্যুত্থান হয়েছিল সেখানে আমরা অপূর্ব এবং অসামান্য সুযোগ পেয়েছিলাম রাজনৈতিক ঐক্যের ভিত্তিতে নতুনভাবে স্বাধীনতার আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করতে। সেটা আমরা করতে পারিনি বলে আমরা কিন্তু একই ধারায় সংকটের মুখোমুখি হয়েছি গত ১৫ বছর। ফলে কিন্তু ২৪-এর যে গণ অভ্যুত্থান ঘটেছে, ফলে আপনি দেখবেন যে আমরা প্রতিবারে মাত্র হয়তো একটু একটু করে আমরা এগুচ্ছি। ২৪-এর গণ অভ্যুত্থানের আমাদের এগিয়ে যাওয়ার অন্যতম বিষয় হচ্ছে আমরা একটি কালো অধ্যায়কে সরিয়ে নতুন একটি সকালের মুখোমুখি হয়েছে। এটা প্রথম আমার পজিটিভ ভাবনা। দ্বিতীয় কথা হচ্ছে আপনি যেটা বলেছেন যে সমন্বয়হীনতা, এটা আসলে আমাদের সমাজ, সময়, সংসারের মধ্যেও এই সমন্বয়হীনতা আছে। ফলে এটাকে আমি খুব অস্বাভাবিকভাবে দেখছি না, কিন্তু যেটা অস্বাভাবিক দেখছি সেটা হচ্ছে আমরা পেছনের থেকে যেমন শিক্ষা নিচ্ছি না, ২৪-এর গণ অভ্যুত্থানের যে অভিপ্রায়, আকাঙ্ক্ষা, আশা, সাঈদ, মুগ্ধ, ওয়াসিম, হৃদয় তরুয়া কিংবা ওয়াসিফ, আরও নাম না জানা শহীদরা যে অকাতরে বুকের রক্ত দিয়েছে, বুক উঁচু করে ধরেছে, কিসের আশায়? স্বাধীনতা এনেছিলেন আমাদের পূর্বপুরুষরা সামাজিক মুক্তির আশায়, বৈষম্য বিলুপ্তির আশায়। কিন্তু আমরা দেখলাম কি ৮ আগস্ট আমাদের যে শপথ অনুষ্ঠান হয় তার ২ ঘন্টা আগে একটি লিয়াজু কমিটি হয় সমন্বয়কদের মধ্য থেকে। সেখানে ৫ জনই একটি বিশ্ববিদ্যালয়ের, নাম ঢাকা বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয় থেকে আন্দোলন হয়েছে, শুরু হয়েছে, এটা অস্বীকার কেউই করছে না। অথচ এই বিশ্ববিদ্যালয়ে আন্দোলন হওয়ার পরে তারা এটিকে যেভাবে ক্যাশ করলো, যেভাবে এটার ফলাফল মানুষকে জানালো, কিভাবে জানালো? একটি বিশ্ববিদ্যালয় থেকে ৫ জনই লিয়াজু কমিটি হয়েছে। এটা জাস্ট একটা সিম্পটম বলছে। অথচ বাংলাদেশের অন্তত আরও ১০০ কলেজ, ৩০টা বিশ্ববিদ্যালয়, ৫০টা বিশ্ববিদ্যালয়, প্রাইভেট, মাদ্রাসা সবাই ছিল। কিন্তু যখন এটাকে আমরা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য স্বৈরাচার শাসক পতন হয়েছে অথবা তিনি পালিয়েছেন ব্যক্তি একজন, কিন্তু তার টোটাল সিন্ডিকেটটা ভাঙার জন্য আমাদেরকে কিন্তু কাজের 1% কাজ হয়েছে স্বৈরাচার পালানোর মাধ্যমে, কিন্তু বাকি 99% কাজ করার জন্য আমাদের যে আগের ঐক্য দরকার, আগের যে শক্তি দরকার, আমরা কিন্তু সেটা ভুলে গেছি। আমরা মনে করেছি শাসক পালিয়েছে মানে বাকিটা আমার, মাঠ খালি। তা না, কারণ মাঠে এত জঞ্জাল ছিল, এটা পরিষ্কার করার জন্য সবার হাতে হাত রাখার দরকার ছিল। তো প্রথম এই মনোবলে কুঠার আঘাত করেছে কিন্তু এই কমিটি। এর পরবর্তীতে আপনি দেখেন যতগুলা স্তরে স্তরে কাজ হয়েছে, উপদেষ্টা বলেন, বিভিন্ন অধিদপ্তরের মহাপরিচালক, ডিজি, ডাইরেক্টর, এডি, যতটা নিয়োগ হয়েছে, কোথাও বিএনপি দিচ্ছে, কোথাও জামাত দিচ্ছে, কোথাও নাগরিক কমিটি দিচ্ছে, কোথাও বৈষম্য বিরোধী দিচ্ছে। সবাই কোনো জায়গায় কিছু হচ্ছে, ছাত্র প্রতিনিধিরা থাকছে,
যে কোনো জায়গায় রাখা আছে, আপনি দেখেন কমিটির মধ্যে রাখা আছে ছাত্র প্রতিনিধি। আচ্ছা, আমাদের গণঅভ্যুত্থানের অন্যতম ট্যাগলাইন ছাত্র জনতার আন্দোলন, তাহলে জনতা সেখানে কোথায়, শ্রমিক সেখানে কোথায়? ফলে এই যে বৈষম্য বিরোধী আন্দোলনের নাম রেখে আমরা স্বৈরাচার শাসক পালানোর পরে আমরা নিজেরা আবারও স্বৈরাচার শাসকের রূপ ধারণ করলাম। নিজেরা নিজেদের আমিত্বকে বড় করে দেখলাম, নিজেদের ক্যাম্পাসকে বড় করে দেখলাম, নিজেরা নিজেদের আন্দোলনকে জায়গা থেকে ফোকাস করলাম নিজেকে বেশি, বিজ্ঞাপন করলাম বেশি। ফলে এই যে আপনি সমন্বয়হীনতার কথা বললেন, তখনই সমন্বয়হীনতাগুলো এসে যায়। একজন যখন অনেক বেশি খায়, আরেক যখন দুর্বল থাকে, তখন কিন্তু সে খাওয়ার জন্য উঠে পড়ে লাগে, তার খিদায়, জ্বালায়, যন্ত্রণায়। আমরা দেখেছি সেটা একদল বলেছে আমি অমুক দলের, শিবির বলেছে আমি এতদিন এখানে ছিলাম, ছাত্রদল বলেছে এখানে ছিলাম, ছাত্র ইউনিয়ন বলেছে আমি ছিলাম। এটা তো হওয়ার কথা ছিল না। আমাদের তো অন্তত একটা বছর 5 তারিখের আগে যেভাবে ছিলাম আমরা সেভাবে থাকার কথা ছিল। ফলে এই আন্দোলন যারা করেছে, এই বিপ্লবীরা, এই আন্দোলন কর্মীরা, এই আন্দোলনকারীরা নিজেরাই নিজেদের হাতে নিজেদের গ্লাসটা ভাঙা শুরু করেছে। আপনাকে তো 8 তারিখের কথা বললাম। দ্বিতীয়ত আপনি দেখেন যে তারা বলছেন শহীদের রক্তের উপরে তারা দাঁড়িয়ে আছে, শপথ নিয়েছে, এগুলো বারবার বলে। অথচ আজকে প্রায় 6 মাস হতে চলল, অসংখ্য মা অপেক্ষা করছে সন্তানের জন্য। আমরা এরকম 10 জন মাকেও সান্ত্বনার গল্প শোনানো ছাড়া আমরা তাকে পৌঁছাতে পারিনি। অসংখ্য বডি এখনও আছে, আমরা এত প্রযুক্তি এগুলোর মাধ্যমে পরিচয় নির্ণয় করতে পারিনি। প্রাত্যহিক বাজারে আমাদের নিয়ন্ত্রণ নেই, ইউনিয়ন বোর্ড অফিস, ভূমি অফিস নিয়ন্ত্রণ নেই, টিসিবির চাল সেখানে নিয়ন্ত্রণ নেই। প্রতিটা জায়গায় ওই হাসিনার ছায়ারা বসে আছে, স্বৈরাচারের শাসকরা যে ছায়া তারা বসে আছে। আমরা যখন নিজেদের ঐক্যে ফাটল ধরালাম, আমরা যখন নিজেরা বিভক্ত হলাম সাময়িক সুবিধার জন্য, তখন ওই শাসক ছায়া হা হা করে হেসে তারা আমাদেরকে আবার আগলে নিল, কারণ আমাদের মধ্যে তাদের ছায়া খুঁজে পেয়েছে। আমরা আরেকটা নব্য হাসিনার অংশ হয়ে গেলাম। কারণ হাসিনার লোক তো এমন করতো, এখন দেখলো যে না, এদের নাম ভিন্ন কিন্তু কাজ তাদের এক। আরেকটা জিনিস আপনি দেখেন যে বিপ্লব যে কিভাবে ব্যাহত হয়। যারা বিপ্লব করেছে, যে চিন্তায় করেছে, যে আদর্শে করেছে, সে আদর্শ থেকে তারা বিচ্যুত কেন হয়েছে? কারণ ওই বিষয়ে তাদের দীর্ঘ পঠন ওই জায়গা থেকে তারা সিলসিলাটা রক্ষা করেনি। তারা বুদ্ধিভিত্তিক লড়াইয়ের জায়গা থেকে যাদের কাজ, তাদের কাছে যায়নি। তারা সাময়িকভাবে একটা গোষ্ঠীর মদদে পরামর্শে চলে, নিয়োগ বাণিজ্য করে, সিন্ডিকেট করে, রোড, গার্ড, কালভার্ট এ ধরনের কাজের মধ্যে যুক্ত হয়ে গেছে। ফলে ধীরে ধীরে আমাদের এই জায়গাগুলো ব্যাহত হয়ে যাচ্ছে। এখন আমাদের উচিত হচ্ছে এই জায়গাগুলোতে কাজ করা মানে কি? তারাই তো আমাদের ডেকেছিল, তারাই তো, তাদের ডাকে আমরা রাস্তায় নেমেছি, অথবা তাদের ডাকের অভিপ্রায়ের আকাঙ্ক্ষায় আমরাও দায় এবং দরদ দিয়ে আমরাও মাঠে নেমেছি। ফলে তারা যেন সেটাকে আবার ফিল করে, সাইদের চোখের ভাষা যেন তারা বোঝে। মুগ্ধের পানির শুধু পানি না, এই পানি মানে রাষ্ট্রের সংবিধান, এই পানি মানে রাষ্ট্রের অধিকার, এই পানি মানে বঞ্চিত মানুষের কণ্ঠস্বর। এটা যদি আমরা না বুঝি তাহলে অবশ্যই 90, 69 আমাদের কপাল খারাপ, বারবার চোরের দেখা পাই। আমরা জানি যে সংস্কৃতি সার্বভৌমত্ব, সেই বাস্তবতায় আমরা 5ই আগস্ট, যেটা 36 জুলাই বলি, সেই সময়ের পরবর্তী সময়েও আমরা দেখি যে আমাদের এখানে ভারতীয় আধিপত্যবাদী কালচারাল হেজিমনিটা এখানকার একটা গোষ্ঠী বাস্তবায়ন করে, এবং সারা দেশে এখনও আওয়ামী ফ্যাসিবাদী গণহত্যার দোসর সেই কালচারাল উইংটা ব্যাপকভাবে সক্রিয়। আমাদের স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোতেও তারা বসে আছে। তো আসলে এই যে, এবং একের পর এক বাংলা একাডেমি পুরস্কার সহ অনেক রকমের কেলেঙ্কারির ঘটনা ঘটছে। তো এটা কেন ঘটছে এবং এর থেকে উত্তরণের উপায় কি? এই যে কালচারাল ফ্যাসিবাদ যে ফনা তুলে আছে, এর থেকে এই বিষদাঁত কিভাবে ভেঙে দেওয়া যায়? এটা আপনি আসলে বোঝাতে চাচ্ছেন সাহিত্য সংস্কৃতির মধ্যে হযবরল অবস্থা কেন? ভারতীয় আধিপত্য যেটা বললেন, আমি আসলে এটাকে খুব অন্য খারাপভাবে দেখি না। আমি দেখি আসলে ধরেন ভারতীয় আধিপত্য খারাপ জিনিস না,
এই ভারতীয় আধিপত্য দেখে আপনি আপনার নিজের সংস্কৃতিকে ধারণ করেন কিনা, তাহলে বিষয়। ধরুন আমরা যে ঘরে বসে কথা বলছি, এই ঘরে আপনি একদিন, 2 দিন, 1 মাস, 2 মাস না আসেন, তাহলে কি হবে এই ঘরের? আপনি কল্পনা করে দেখেন, মাকড়সা বাসা বাঁধবে, কোনো জায়গায় ছিদ্র পেলে ব্যাঙ ঢুকবে, এরকম নানান, সাপও ঢুকতে পারে, বেজি ঢুকতে পারে, ইঁদুর ঢুকতে পারে। অর্থাৎ মানুষ না থাকলে সেখানে কীট পতঙ্গ, পোকামাকড় থাকে। তো আপনার এত চমৎকার দেশ, এত চমৎকার স্বাতন্ত্র সার্বভৌমত্ব আপনার, আপনি যখন খালি রাখবেন, ভারতীয় ঢুকবে, পাকিস্তানে ঢুকবে, আমেরিকান ঢুকবে, ইসরায়েল ঢুকবে। আর আপনি যখন আপনার নিজের ফুলে, ফসলে, প্রজাপতিতে এটাকে মাতিয়ে রাখবেন, প্রকৃতির খেলায়, নতুন হলুদের বাটায়, কিংবা আপনার নতুন স্বপ্নে জাগ্রত রাখবেন, তখন অন্যরা কিন্তু স্থান পাবে না। ফলে আপনি কিন্তু হেজিমনি আনার ক্ষেত্রে, ভারতীয় আধিপত্য আসার ক্ষেত্রে আমরা সুযোগ দিয়েছি। ফলে আমি ওই আধিপত্যকে খারাপ এই অর্থে দেখছি না, কারণ ভারতীয় আধিপত্য একটা বড় শক্তিশালী জিনিস। আর এই আধিপত্যে আমরা কোণঠাসা হয়ে যাই তখন, যখন আমাদের নিজেদের কিছু থাকে না। এখন আমি সারাদিন ওই বাদানুবাদে লিপ্ত হব, না আমার যে স্বাতন্ত্র্য ভাষা, সংস্কৃতি, ওই গল্পটাকে হাজির করব। এটা হলো আমাদের ডিসিশন, এটা হচ্ছে আমাদের করণীয়। 2 হচ্ছে বাংলা একাডেমি বলেন, শিল্পকলা বলেন, নজরুল ইনস্টিটিউট বলেন, শিশু একাডেমি বলেন, এই প্রতিষ্ঠানগুলো যারা চালায় তারা আপনার আমার চেনা জানা পরিচিত মানুষরা চালাচ্ছে। তাদেরকে গণঅভ্যুত্থান না ঘটলে তাদের চেহারাও আমরা পেতাম না। তাদেরকে আমরা পেয়েছি একটা পরিবর্তনের আশায়, কিন্তু আমরা এখনও আশাবাদী তাদের মাধ্যমে পরিবর্তন ঘটবে। কিন্তু এই আশা আমরা কতদিন ধরে রাখবো? আমরা রোজা রাখি একটা বেলার জন্য, 2টা বেলার জন্য, পুরো 24 ঘন্টা আমরা রোজা রাখি না। তো এদের জন্য কি আমরা 24 ঘন্টায় রোজা রাখবো, সংযত হব? আমরা তাই কি করছি? আমাদের তাই কি হচ্ছে? ফলে আমরা ধৈর্য ধরছি, অপেক্ষা করছি। কিন্তু ঘটনা হচ্ছে এই যে একবার পুরস্কার দেয়া, একবার সেটাকে বন্ধ করা, জুরি বোর্ড নিয়ে কথা বলা থাকা, তার মানে তারা আসলে জুলাই গণঅভ্যুত্থানের মানুষের রক্ত, চোখের ভাষা, আকাঙ্ক্ষাকে বুঝতে পারেনি। আমি বলছি না সাহিত্যের মধ্যে লেখার যোগ্যতার বাহিরে অন্য কিছু দেখা, কিন্তু একটা বিষয় হলো, একটা বৃহত্তর জনগোষ্ঠী, প্রায় 20 কোটি মানুষের মধ্যে 1 কোটি মানুষ হয়তো স্বৈরাচার শাসকের একেবারে হালুয়া রুটি খেয়েছে, ভালোভাবে খেয়েছে, অন্যরা হয়তো ছায়া পেয়েছে। 19 কোটি মানুষের অভিপ্রায়কে তারা অস্বীকার করে এমন একজনকে পুরস্কার দেবেন, এমন একটি সিদ্ধান্ত নেবেন, এটা তো সমাজকে একটা চপেটাঘাত করা। আমি আবারও বলি, সাহিত্যে আপনি মূল্যায়ন করবেন, কিন্তু সামাজিক মূল্যায়নকে আপনি অস্বীকার করতে পারেন না। কারণ আপনি দেখেন, যত বড় আপনি ব্যক্তি হন, আমার দেশের মুক্তিযুদ্ধকে আপনি অস্বীকার করতে পারেন না, আমার ভাষা আন্দোলনকে অস্বীকার করতে পারেন না। যারা 71-এর মুক্তিযুদ্ধকে সম্মান করে, ভালোবাসে, 52-র ভাষা আন্দোলনকে, তারাই কিন্তু 24-এর গণঅভ্যুত্থানকে ভালোবাসতে বাধ্য, যদি ওই ধরনের মন থাকে তাদের। তাই আমি মনে করি সাহিত্য সংস্কৃতির যারা যে ধরনের কাজ করেন, তারা যদি আমাদের এই জুলাই গণঅভ্যুত্থানের শহীদের প্রতি সম্মান রাখেন, তাহলে তারা এই শহীদের প্রতি গাদ্দারি যারা করেছেন তাদেরকে দিতে ভাববেন। অস্বীকার আমি তাদেরকে করছি না। সাহিত্যের অবশ্যই মূল্যায়ন সাহিত্য দিয়ে হবে, কিন্তু আমি বলছি সামাজিক মূল্যায়নটাও অবশ্য নজর রাখতে হবে। তাহলে আমাদের সাহিত্য সংস্কৃতি টিকে থাকবে, তাহলে সামাজিক, কারণ আপনি সাহিত্য করেন তো সমাজের জন্য, মানুষের জন্য। যে মানুষ যেখানে তার কাছে তুচ্ছ তাচ্ছিল্য হয়েছে, যে মানুষ যার কাছে অবমানিত হয়েছে, আপনি তার জন্য একজনকে পুরস্কৃত করবেন, আমি সেটাকে সমর্থন করছি না। তবে তার যে যোগ্যতা, সে যোগ্যতাও আপনি কথা বলেন, টেক্সচুয়াল সমালোচনা করেন, ঘটনমূলক সমালোচনা হোক। তেমনিভাবে সাহিত্যের সংস্কৃতির এই ধরনের পুরস্কার তো একটা রাজনৈতিক পুরস্কার, এটা তো অস্বীকার করার সুযোগ নেই। তো রাজনৈতিক পুরস্কার তো রাজনীতির জায়গায় বিবেচনা হবে। যিনি মহৎ শিল্প করেন তিনি তো পুরস্কারই গ্রহণ করবেন না।